This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিরাপত্তার কথা বলছিলাম। রাজ্যে আবারও বিপুল পরিমাণ গুলি উদ্ধার হয়েছে। ক্যানিং এর জীবনতলায় উদ্ধার হয়েছে 190 রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে ডাবল ব্যারেল বন্দুক, 7mm পিস্তলের কার্তুজ। বিপুল পরিমাণ গুলি সমেত 4 জন জালে। কিছু ডিটেল ইনফরমেশন আমার সহকর্মী সিজার মন্ডলের কাছে রয়েছে। সিজার, আর কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে জানা যাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 4 জন ধরা পড়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 190 রাউন্ড 7mm পিস্তলের কার্তুজ এবং এই 4 জন ক্যানিং এর জীবনতলা থানা এলাকার যে ঈশ্বরীপুর এলাকা সেখান থেকে তাদেরকে পাকড়াও করা হয় এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে যেটা উঠে এসছে, ভিন রাজ্য থেকে এই বিপুল পরিমাণ গুলি এসছিল, সেটা কলকাতায় হ্যান্ডওভার হয়, অর্থাৎ ভিন রাজ্য থেকে যে অস্ত্র কারবারিরা এই গুলি এনেছিল সেটা এই 4 জনকে হ্যান্ডওভার করা হয় কলকাতায় এবং সেখান থেকে তারা ক্যানিং এ নিয়ে যাচ্ছিল। এসটিএফ এর আধিকারিকরা এটাই খোঁজার চেষ্টা করছিলেন ক্যানিং এ কার হাতে এই বিপুল পরিমাণ গুলি দেওয়ার কথা ছিল, কারণ ক্যানিং এর জীবনতলায় এরা নিয়ে গিয়েছিল এই গুলি বিক্রির উদ্দেশ্যে। সেখানে ক্রেতাকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্বাভাবিকভাবেই 190 রাউন্ড 7mm পিস্তলের গুলি পাওয়াটা যথেষ্ট বড় একটা সাফল্য এসটিএফ এর পক্ষে এবং সেখানে প্রশ্ন উঠছে এই বিপুল পরিমাণ গুলি কাদের জন্য যাচ্ছিল, কোন ধরনের ক্রিমিনালদের জন্য যাচ্ছিল, সেই বিষয়টাই কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। নিঃসন্দেহে সিজার, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমার সহকর্মী সিজার আমার সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ক্যানিং এর জীবনতলায় এবং এই উদ্ধারের সঙ্গে সঙ্গে 4 জনকে পাকড়াও করা হয়েছে ঠিকই, কিন্তু তারা কার কাছে বা কাদের কাছে বিক্রির উদ্দেশ্যে গিয়েছিল বা যাচ্ছিল, পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল, এই যাবতীয় বিষয়গুলো এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। রাজ্যের দিকে দিকে একটার পর একটা অস্ত্র উদ্ধারের ঘটনা আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভাবাচ্ছে আমাদের। আমরা পরপর দেখাচ্ছি। দেখুন, বড়বাজার থেকে অস্ত্র উদ্ধার, সেই ভিজুয়ালস। এজেসি বোস রোড থেকে উদ্ধার অস্ত্র, সেই সময়কার ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ দেখালাম। কসবা থেকে উদ্ধার অস্ত্র। শুধু তাই নয়, সুশান্ত ঘোষকে যখন কসবায় স্কুটি করে এসে এইভাবে আক্রমণ করা হয়েছিল, গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল, সেই ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি। শিয়ালদা থেকে উদ্ধার অস্ত্র দেখাচ্ছি। একটার পর একটা পরপর 4টে ছবি এই মুহূর্তে আরও একবার সে প্রশ্নকে প্রকট করছে। অন্যদিকে মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলার রেশ। সেই রেশ কাটতে না কাটতে এবার রক্তাক্ত তার গাড়ির চালক। অভিযোগ, মুখ ঢাকা অবস্থায় হামলা চালায় দুষ্কৃতীরা। পুরাতন মালদার ব্লক গেট এলাকায় সেখানে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠছে। আর গুরুতর জখম অবস্থায় এই মুহূর্তে বিধায়কের গাড়ির চালক, যার নাম অনুপ সাহা, তিনি হাসপাতালে ভর্তি। প্রশ্ন হচ্ছে যে কারা এই ঘটনা ঘটালো, এর পিছনে কারা? আপনাদের মনে আছে কিছুদিন আগেই মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর গাড়িতে হামলা চালানো হয়। আর এই দুই হামলার মধ্যে কোনো কানেকশন রয়েছে কিনা, কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। হঠাৎ করে দেখি 3-4 জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো, আমি যাচ্ছি। পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। বিয়ে বাড়ি থেকে আসছিলাম, আস্তে আস্তে মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগোও। আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে ও যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করি। কি অবস্থা দেখলেন ঘুরে গিয়ে? তখন পুরো দেখি যে ব্লাড বেরোচ্ছে, একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। আমরা সাবিত্রী মিত্রর সঙ্গেও কথা বলেছিলাম। তিনি কি বলেছেন আমাদের একবার শোনাবো এবার আপনাদের। ঘটনাটা কি জন্য ঘটেছে, কি বৃত্তান্ত না বৃত্তান্ত, এটা আমার কিছু জানা নেই। এরকম রাস্তায় চলার পথে অনেক কিছু হয় না। কেন হামলা করলো, কেন, কি কারণ, সেটা আমি কি করে বলবো? ওর কি রিলেশন, কার সাথে আছে, কি বৃত্তান্ত, ও কি কাদের সাথে ও মেশে, কি বৃত্তান্ত, তো আমার জানা নেই। আমি অত ডিটেলসে তো খবর রাখি না। ওর বাড়ি মালদা, ও ডিউটি কালকে আসেনি, ফোন করলে বললো বাইরে আছে। তারপরে আমি কি বলবো? ওদের নিজেই ডিউটি তো করতে আসে।
দিদি, আপনার উপরে হামলা, তারপরে আবার আপনার চালকের উপরে হামলা। হায় ভগবান, এটা একটা আপনাদের বলা হচ্ছে। আমার উপর হামলা, আমার চালকের উপর হামলা। আমার উপরেও হামলা হয়েছে কিনা সেটা তো পুলিশ তদন্ত করে দেখছে, আর ওটাও কি হয়েছে সেটাও দেখছে। এটার সাথে এটা কোনো রিলেটেড নাই, আমি বারবার বলছি। আবু তাহের, শেখ সুফিয়ান সহ নন্দীগ্রামের 70 জন তৃণমূল কংগ্রেস নেতা বিপাকে। তার কারণ সুফিয়ানদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলা প্রত্যাহারের রাজ্যের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে রাজ্যের বড় ধাক্কা, একথা বলার অপেক্ষা রাখে না। 2007 থেকে 2009 পর্যন্ত নন্দীগ্রাম আন্দোলনের সময় খুন, অপহরণের একাধিক মামলা রুজু হয় এই আবু তাহেরদের বিরুদ্ধে। পালাবদলের পর 10টি মামলা প্রত্যাহার করে তৃণমূল সরকার। আইনকে বৃদ্ধাঙ্গুল, সংবিধানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এখনই উইথড্র কেসকে রিওপেন করছে, চাকরিকে এখন ক্যান্সেল করছে, চাকরিতে আবার নতুন করে জয়েন করছে। এই সংবিধান নতুন করে আমাদেরকে শিখতে হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। জানি না আগামী দিনে এই ভারতবর্ষের সংবিধানটাকে কোন জায়গায় মানুষ নিয়ে খেলা করবে, তারা কিভাবে করবে, কিভাবে চলবে আমরা জানি না। তবে আমরা নিশ্চিত যে এই যে রাজ্য সরকার যে কেসটাকে উইথড্র করছিল, এটা নিয়ম মেনে, আইন মেনে এবং সঠিক ছিল। তো হাইকোর্ট, মহামান্য আদালতকে আমরা সম্মান করি, কিন্তু কেন বা কি কারণে এটাকে খারিজ করলো ওনারাই বলতে পারবেন, আমরা জানি না। তবে আমরা নিশ্চিত আমরা নির্দোষ। তবে আগামী দিনে আইনের মধ্য দিয়ে আমরা লড়াই করব, আইনের মধ্য দিয়েই যাব। শুভেন্দু অধিকারী তিনি নিজেকে এখনো পর্যন্ত বলে যে নন্দীগ্রাম আন্দোলনের মুখ তিনি। তো তিনি যদি নন্দীগ্রামের মুখ হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে একটিও মামলা নেই। তিনি তৃণমূল দল ছেড়ে রং পাল্টে যখন বিজেপিতে গেলেন, নন্দীগ্রামের রাজনৈতিক মাঠকে ফাঁকা করে জেতার জন্য, পরিষ্কার রাখার জন্য আবার কেসগুলো রিওপেন করেন। সেখানে আমাদের সরকার, রাজ্য সরকার নন্দীগ্রাম আন্দোলনের এই মামলাগুলো প্রত্যাহারের জন্য কোর্টের দ্বারস্থ হয়। মহামান্য আদালত তিনি মনে করলেন যে আমরা যদি এই কেসটা প্রত্যাহার করে নেই, তাহলে জনমানসে একটা ছাপ পড়বে। তো সেখানে কেসগুলো আবার নতুন করে চালু করার নির্দেশ দিয়েছেন। তো আমরা আইনি লড়াই লড়বো আগামী দিনে। তো এটা সুনিশ্চিত যে আমরা অন্যায় কিছু করিনি। আমরা নন্দীগ্রামকে বাঁচানোর তাগিদে এবং নন্দীগ্রামের জমি, বাড়ি, ঘর, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান সব কিছুকে রক্ষা করতে পেরেছি। অভিযোগ হচ্ছে মার্ডারের, 302 অপহরণের। এই ধরনের অপরাধ যেখানে যুক্ত আছে, আর আমরা জানি যে এটা হচ্ছে ক্রাইম এগেনস্ট সোসাইটি। সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে না, কারণ সরকারের দায়িত্ব হচ্ছে সমাজকে যতটা সম্ভব আইনের শাসনে প্রতিষ্ঠা করে অপরাধ মুক্ত করা। সেখানে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অর্থ হচ্ছে অপরাধের সঙ্গে সরকার নিজেকে সম্পৃক্ত করে ফেলছে। ফলে এই ধরনের সিদ্ধান্ত যা এই ক্যাবিনেট নিয়েছে তা একেবারেই অনভিপ্রেত। সরকার পলিটিক্যালি বায়াসড একটা সিদ্ধান্ত নিয়ে আদালতে পেশ করলেন। এখন তার উপর ভিত্তি করে আদালত যদি তার নিজের মাইন্ড অ্যাপ্লাই না করেন, জুডিশিয়াস মাইন্ড, তাহলেই এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত প্রথম নয়, এর আগেও রাজ্য একাধিকবার এই ধরনের আবেদন করেছে এবং প্রত্যেকবার উচ্চ আদালত থেকে বারবার একই বার্তা দেওয়া হয়েছে। এভাবে রাষ্ট্রের উচিত নয় কোনো মামলা প্রত্যাহার করা, যদি সেটার ক্ষেত্রে বিশেষত খুনের মতো ধারা যুক্ত থাকে। এক্ষেত্রে জনমানসে ভুল বার্তা যাবে। এরপরেও কি এই ধরনের মামলা প্রত্যাহার থেকে বিরত থাকবে রাজ্য সরকার? এই প্রশ্ন তুলছেন আইনজীবীদের অনেকেই। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। 321 নম্বর ধারায় সরকারকে অধিকার দেওয়া আছে যে পাবলিক প্রসিকিউটর অথবা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কোনো মামলা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোর্টকে জানাতে পারেন এবং সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষ সেই মামলা উইথড্র করা যায়। কিন্তু আমি বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রশিদ তাদের যে জাজমেন্ট আমি দেখেছি, সেখানে কিন্তু একটা
আর্গুমেন্ট করা হয়েছিল যে দুবার এর আগে 321 ধারার যে আবেদন সেটা নাকচ হয়েছিল এবং এখানে হেনেস ক্রাইম এই কথাটা ছিল। এই কথাগুলোকে উচ্চ আদালত গুরুত্ব দিয়েছেন, দিয়ে তাঁরা যা রায় সেটা দিয়েছেন। তার কারণ উচ্চ আদালতের সুপারভাইজারি যে জুরিসডিকশন এক্ষেত্রে সেটা আছে।